সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, এক্ষেত্রে কী করণীয়, তার চিকিৎসা পদ্ধতি কী কী হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের নিউমোনিয়া এবং কী করণীয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথির পরিচয়। ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল 1975 সালের জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হসপিটালে শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আলোচনা করব শিশুদের নিউমোনিয়া এবং তার করণীয় সম্পর্কে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই নিউমোনিয়া বলতে আসলে কি বোঝায়? নিউমোনিয়া এক ধরনের শ্বাসতন্ত্রতে এক ধরনের ইনফেকশন, মেডিকেল টার্ম ইনফ্ল্যামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। ফুসফুসের যে অংশ আছে এর ভিতরে যে কারণে ইনফেকশন হয়, বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে। এটা ভাইরাস দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, ইভেন কেমিক্যাল ধুলাবালির দেও হতে পারে। তা যে কারণে এই ইনফেকশনগুলো হবে, এই ইনফেকশন জনিত কারণের জনিত যে ইনফ্ল্যামেশন অর্থাৎ ফুসফুসের ভিতরে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহর ফলে যেটা ঘটে এটা হলো নিউমোনিয়া বলা হয়। স্যার, নরমাল যে সর্দি কাশি ঠান্ডা সেটার সাথে আসলে নিউমোনিয়ার তফাৎটা আসলে কি? নিউমোনিয়ার কিছু সাইন সিমটম থাকবে। যে প্রথমে আমরা এখানে বলি যে একটা বাচ্চার রেসপিরেটরি রেট কত, প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাসের গতি কত। 0 থেকে 2 মাস পর্যন্ত একটা বাচ্চার রেসপিরেটরি রেট থাকবে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি থাকবে 60 নিচেই। 2 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকবে 50-এর নিচেই। আর 1 বছর থেকে 5 বছর পর্যন্ত একটা বাচ্চার শ্বাস প্রশ্বাসের গতি থাকবে 40-এর নিচেই। তাই কোনো কারণে যদি তার শ্বাস প্রশ্বাসের গতি প্রতি মিনিটে এর বেশি হয়, তাহলে বুঝতে হবে বাচ্চাটা শ্বাস কষ্ট হচ্ছে। আর এছাড়া বাচ্চাটার যে নিউমোনিয়ার থাকবে সেটাকে বলা হচ্ছে যে কাশি থাকবে, জ্বর থাকবে, জ্বরের সাথে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিবে। এবং আমরা যেটাকে বলি বুকের ছাতার নিচে, বাচ্চার বুকের ছাতার নিচে বসে যাচ্ছে এবং বুকের ভিতরতে এক ধরনের শব্দ আসছে, যেটা আমরাকে মেডিকেল টার্মে বলা হয় ইনস্পিরেটরি স্টার্টার, যে বুকের ভিতরে এক ধরনের শব্দ আসছে, প্রতিবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এক ধরনের শব্দ আসছে। এছাড়া বাচ্চা যা কিছু খাচ্ছে সব বমি করে দিচ্ছে, অথবা কোনো কিছু খেতে পারছে না, অথবা বাচ্চা ক্রমে ল্যাথার্জিক হয়ে যাচ্ছে। এই সিমটমগুলো যদি থাকে সেটাকে আমরা নিউমোনিয়া বলবো। আর যে নর্মালি যে ঠান্ডা কাশি, এর সাথে তো এটা তো আমরা কমন কোল্ড বলি, প্রতি ঋতু চেঞ্জ হওয়ার সাথে সাথে নর্মাল বাচ্চাদের ঠান্ডা কাশি লাগতে পারে। এটাতে এই সিমটমগুলো থাকবে না, যে বাচ্চার শ্বাস প্রশ্বাসের গতি এটা নর্মাল আছে, তার বুকের ছাতার নিচে বসে যাচ্ছে না, তারপরে তার জ্বরের পরিমাণটা বেশি না। ইভেন এই ইলনেসের ভিতরে তার যদি একটা খিঁচুনি হয়ে যায়, তার বাচ্চাটা খিঁচুনি হয়ে গেছে, তাহলে এটা একটা নিউমোনিয়ার ডেঞ্জার সাইন হিসাবে পরিলক্ষিত হয়। কিন্তু যে নর্মাল যে সিজনাল কফ অ্যান্ড কোল্ড বলা হয়, এটা নর্মাল, এইগুলো থাকবে না তার ভিতরে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখে থাকে যে নিউবর্ন বেবিদের নিউমোনিয়া হচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? নিউবর্ন বেবিদের যে নিউমোনিয়া হওয়ার কারণ, এমনি বাচ্চাদের এবং বয়স্কদের শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অল্পতেই এরা ইনফেক্টেড হয়ে যায়। একটা বাচ্চা সাধারণত 39 সপ্তাহ হয়, তার নির্দিষ্ট টাইমের আগে হয়ে গেছে, এটাকে প্রি টার্ম বেবি বলে, অথবা ওজন কম হয়েছে, এই বাচ্চাগুলোকে লো বার্থ ওয়েট বেবি বলে। তো এইরকম যদি থাকে তাদের সাধারণত ইমিউনিটি কম থাকে, এদের নিউমোনিয়ার পসিবিলিটি থাকে। একটা বাচ্চা জন্মের পরে প্রথম 6 মাস এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং খাবে, যে বাচ্চাগুলো বুকের দুধ খাচ্ছে না, তাদের এই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের এই নিউমোনিয়ার পসিবিলিটিতে বেশি থাকে। যারা আর্টিফিশিয়াল ফিডিং অর্থাৎ ফর্মুলা জাতীয় খাবার খাচ্ছে, ইভেন কাউজ মিল্ক কনজাম্পশন করতেছে, তাদেরও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার জন্য তাদের নিউমোনিয়ার পসিবিলিটি বেশি থাকে। নবজাতক অবস্থায় যাদের নিউমোনিয়া হচ্ছে, পরবর্তীতে দেখা যায় এই সমস্ত শিশুদের গ্রোথ কম থাকে, এর কারণটা আসলে কি? যে বাচ্চাগুলো প্রথমে নিউমোনিয়া হয়, তাদের শরীরের একটা ইমিউনিটি সিস্টেমের সাথে সে একটা ধাক্কা খাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে তার বারবার অল্পতেই সেই ইনফেকশন হয়, তার জন্য এর রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যায় এবং তার গ্রোথ হ্যাম্পারিং বেশি হচ্ছে। তো নর্মালি একটা বাচ্চা যেভাবে গ্রোথ হওয়ার কথা, এই বাচ্চাগুলোর গ্রোথটা সাধারণত কমায়। এবং একটা জিনিস আপনি এখানে লক্ষণীয়, যে বাচ্চাগুলো বিশেষ করে লো বার্থ বেবি, তাদের ইনফেকশনের পরিমাণটা সাধারণত বেশি থাকে, এদের পরিচর্যা কম হয়। যে ওয়ার্কিং মাদার, তাদের যে কেয়ার গিভারগুলো যে বাচ্চাগুলো পরিচর্যা করে, সে বাচ্চাগুলোতে নর্মালি খাবার দাবারের দিকে কম খেয়াল দেয়, এই বাচ্চাগুলো সাধারণত পুষ্টিহীনতায় ভোগে। তা পুষ্টিহীনতা ওয়ান অফ দ্য কজেস অফ
কজিং নিউমোনিয়া। যাদের নিউমোনিয়া হয় তাদের ক্ষেত্রে যাদের অভিভাবক রয়েছে আপনার পরামর্শ কি? আপনার বাচ্চার ভিতরে যদি কোনো নিউমোনিয়া পরিলক্ষিত হয়, যদি তার শ্বাস প্রশ্বাসের গতিটা বেড়ে গেছে অথবা যা খাচ্ছে বমি করে দিচ্ছে, টেম্পারেচারটা অনেক বেশি, প্রতিবার শ্বাস নেওয়ার সময় তার বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, তাহলে আপনি দেরি না করে আপনি আপনার নিকটবর্তী কোনো হসপিটাল চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান অথবা চিকিৎসকের শরণাপন্ন হন। যেটা আমাদের দেশে পরিলক্ষিত হয়, অল্প ঠান্ডা কাশি লাগছে, যে পার্শ্ববর্তী যে ফার্মেসি থাকে, ফার্মেসিতে নিয়ে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে তার হিতে বিপরীত। আমাদের দেশে বেশিরভাগই যে ইনফেকশনগুলো হয় বেশিরভাগই ভাইরাল ইনফেকশন। তা ভাইরাল ইনফেকশনে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক টোটালি লাগে না। আপনি যখনই ফার্মেসি ম্যানের কাছে যাচ্ছে, একজন ফার্মেসি ম্যান তাকে কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, এর ভিতরে ফার্স্ট এই ওষুধটাই থাকে অ্যান্টিবায়োটিক। তো এই যে অহেতুক অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে দেখা যাচ্ছে বাচ্চাটার পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিকটা যখন দরকার হবে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে, এবং বাচ্চার যে গ্রোথ আপনি যেটা বলছিলেন যে গ্রোথটা কম হচ্ছে কেন, এই অ্যান্টিবায়োটিকও কিন্তু একটা ওয়ান অফ দ্য কজেস, যে তার আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ, এটাও একটা কারণ। যে সমস্ত শিশুদের নিউমোনিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা কিভাবে সেট করে থাকেন? একটা বাচ্চা যখন তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, তার প্রথমেই দেখতে হবে তার অক্সিজেনের ডেফিসিট আছে কিনা। তো অক্সিজেনের যখনই ডেফিসিট থাকে, আমরা যদি একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট, যখনই সে চিকিৎসক অথবা হসপিটালে শরণাপন্ন হচ্ছে তখন কি করা হয় যে তার দেখা হয় যে অক্সিজেনের স্যাচুরেশনটা ঠিক আছে কিনা, এই নিউমোনিয়ার কারণে তার রক্তে যে পরিমাণ অক্সিজেন থাকার দরকার এটা কম আছে কিনা। যদি তার অক্সিজেনের পরিমাণ কম থাকে, পালস অক্সিমিটার দিয়ে আমরা অক্সিজেনটা দেখে নিচ্ছি অথবা মনিটর দিয়ে তার অক্সিজেনটা দেখা হচ্ছে, অক্সিজেন কম থাকলে প্রথমেই তাকে অক্সিজেন দিতে হবে। তারপরে তার রেসপিরেটরি যেটাকে বলা হচ্ছে এবিসি ম্যানেজমেন্ট, প্রথমে এয়ারওয়ে ক্লিয়ারেন্স, বিতে তার ব্রেদিং, তার শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা, সিতে সার্কুলেশন ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। 3 নম্বর হলো তাকে পুষ্টি মেনটেন করতে হবে, যেটা হলো তার নিউট্রিশন মেনটেন করতে হবে, তার এডুকেট হাইড্রেশন মেনটেন করতে হবে। যে বাচ্চাগুলো নিউমোনিয়া হচ্ছে, বাচ্চাগুলো সাধারণত খেতে পারে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, তাহলে তাকে হাইড্রেশন মেনটেন করতে হবে। তারপর যারা মুখে খেতে পারছে না, প্রত্যেকবার খেতে গিয়ে বমি করে দিচ্ছে, তাদেরকে অনেক সময় আমরা 6 মাসের আগে তাকে কি করি যে বাচ্চাকে আমরা নাকে নল দিয়ে এনজি ফিডিং দিয়ে খাওয়ানো হয়, তারা অর্থাৎ তার পুষ্টি মেনটেন করতে হয়। পুষ্টিহীনতা হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আছে। আর দ্বিতীয়ত যেটা বলা হয় স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে যে কারণে তার নিউমোনিয়া হয়েছে ওই নিউমোনিয়ার কারণটা ট্রিটমেন্ট করা। যথারীতি বলা হয় যদি তার ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া আছে, ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, ভাইরাসের কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই, তাহলে অ্যান্টিবায়োটিক দরকার নাই। মেন হলো যে প্রোটোকলে বলা হচ্ছে যে প্রথমটাই তার জেনারেল ম্যানেজমেন্ট দরকার, যে তার প্রপটা অর্থাৎ মাথার সাইড উঁচু করে দেওয়া, নাক ক্লিয়ার করা, প্রতিবার তাকে বুকের দুধ খাওয়ানো, পর্যাপ্ত পরিমাণে খেতে দেওয়া, শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে, তার অক্সিজেন ডেফিসিট আছে, তাকে অক্সিজেন দেওয়া, স্পেসিফিক ম্যানেজমেন্টটা পরে। কিন্তু আগে যেটা তার অক্সিজেন যদি ডেফিসিট হয়, প্রতিবার তার অক্সিজেন ডেফিসিটের জন্য তার শরীরের ভিতরে যে বিপাক প্রক্রিয়া বলা হয় যে এটা আরও হ্যাম্পার্ড হয়ে তার অক্সিজেন ডেফিসিটটা আরও করে, যেটাকে তাকে আরও মানে যেটা ক্ষতিকারক অর্থাৎ খারাপের দিকে বাচ্চাটাকে দেখা যাচ্ছে আর্লি পর্যায় থেকে তাকে একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, ক্ষতিকারক দিকে আরও বেশি চলে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি কমপ্লিকেশনের দিকে বেশি চলে যাচ্ছে। যাদের বয়স 4 থেকে 10 বছরের ভিতরে তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে? একই, যে তার যখনই শ্বাসকষ্ট আছে তাকে হসপিটালে যেতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং সেম প্রোটোকলে যে তার কোন কারণে শ্বাসকষ্ট হচ্ছে, কি কারণে। আমরা প্রথমে তাকে যদি তার জ্বর থাকে, সিমটোমেটিক ম্যানেজমেন্ট, জ্বর আছে জ্বরের ওষুধ দিতে হবে, তার বমি হচ্ছে বমি মেনটেন করতে হবে, সে খেতে পারছে না, তাকে অ্যাডুকেট হাইড্রেশন নিউট্রিশন মেনটেন করতে হবে। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে অলওয়েজ যেটা তার দরকার, কি কারণে হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। স্যার আপনার কাছে এখন জানতে চাই যে নিউমোনিয়া যখন শিশুদের হয়ে থাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি আসলে কি রয়েছে এখন? নিউমোনিয়ার যে কমপ্লিকেশনগুলো সাধারণত ডেভেলপ করে, যে তার মেন হলো অক্সিজেন ডেফিসিট হয়। তো অক্সিজেন নর্মাল যে আমরা ফেস মাস্ক দিয়ে অক্সিজেন, ক্যানুলা দিয়ে অক্সিজেন, এটা দিয়ে অনেক সময় তার অক্সিজেন যে নর্মাল রিকোয়ারমেন্ট এটা মেনটেন আছে, তাহলে তার দরকার হয় যে আমাদের বলা হয় সিপ্যাপ মেশিন। ইভেন বাচ্চা কমপ্লিকেশন পর্যায়ে গিয়ে সিভিয়ার পর্যায়ে যখন যায়, ইভেন বাচ্চা সাধারণত ভেন্টিলেটর সাপোর্টের দরকার হতে পারে। তো এইগুলো সাধারণত আধুনিক ট্রিটমেন্ট। অনেক সময় দেখা যায় যে নর্মাল অক্সিজেন তার মেনটেন হচ্ছে না, তখন তার সিপ্যাপ, হাফ লাইফ সাপোর্ট যেটা, আর ফুল লাইফ সাপোর্ট যেটাকে বলা হয় যে তার নাকের ভিতর নল দিয়ে একদম ফুসফুসের দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে আছে একটা মেশিনের মাধ্যমে। এছাড়া হাই ফ্লো অক্সিজেন দেওয়ার দরকার হয়, যে অনেক সময় যে নর্মাল অক্সিজেন দিয়ে সে মেনটেন করতে পারছে না, অনেক বেশি পরিমাণ অক্সিজেন দিয়ে তার অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস আপনাকে বলে রাখা দরকার দর্শকদের উদ্দেশ্যে, যে আমাদের যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আমার যে স্যাচুরেশন মেনটেন করতে হয় অলওয়েজ 92% উপরে। তো যে আমাদের যে স্যাচুরেশন মেশিনটা এখানে লাগানো থাকে, একটা মনিটর লাগানো থাকে, এই মনিটরে দেখবেন যে অনেক অলওয়েজ 92 উপরে পালসে দেখাচ্ছে, স্যাচুরেশন মেনটেন করতেছে। তা যখন সে নর্মাল অক্সিজেন নেওয়ার পরে এই স্যাচুরেশনটা মেনটেন করতে পারে না, তখন তার আধুনিক ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হাই ফ্লো অক্সিজেন দরকার হয়,
তারপরে তার সিপাপ যেটাকে আমরা হাফ লাইফ সাপোর্ট বলি, ফুল লাইফ সাপোর্টেও অনেক সময় দরকার হতে পারে। যে সমস্ত শিশুরা নিউমোনিয়ার কারণে হসপিটালে ভর্তি হচ্ছে, কিন্তু নিউমোনিয়া আক্রান্ত শিশুর ট্রিটমেন্ট কি বাড়িতে থেকেও করা সম্ভব কিনা? একটা বলা হয় যে নো নিউমোনিয়া, যে সিম্পল কফ অ্যান্ড কোল্ড আছে, যে বাচ্চার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট নেই, কিন্তু কফ এবং তার আছে নাক দিয়ে পানি পড়ছে, এক্ষেত্রে সাধারণত বাসায় কিছু আমরা অ্যাডভাইস দিয়ে দিই যে আপনি বাচ্চাকে বারবার বুকের দুধ খাওয়ান, ঘন ঘন বুকের দুধ খান, তার নাকটা পরিষ্কার করে দেন, এবং কী কারণে আপনি আবার হসপিটালে নিয়ে আসবেন কিছু তাকে টিপস দিয়ে দেওয়া হয় যে এই কারণে আপনাকে আবার হসপিটালে আসতে হবে। বাচ্চা যদি শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, সে যদি খেতে পারছে না এবং প্রতিবার খাচ্ছে, সব কিছু বমি করে দিচ্ছে, বাচ্চা একটা আনডিউ ফ্যাটিক লেথার্জিক হয়ে আছে, বাচ্চা নিয়ে যাচ্ছে, তাহলে আপনি হসপিটালে নিয়ে আসবেন। আর যখন তার নিউমোনিয়ার সাইন সিমটমগুলো থাকবে, যে আপনার আগেই বলছি যে তার শ্বাস প্রশ্বাসের গতিটা যে এজে যেটা থাকার দরকার তার থেকে বেশি আছে, বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, তারপরে বুকের ভিতর একটা শব্দ আসছে, সে বমি করে দিচ্ছে, কোনো কিছু খেতে পারছে না, তাহলে অলওয়েজ তাকে হসপিটালাইজ করে ট্রিটমেন্ট করতে হবে। এটা বাসায় ট্রিটমেন্ট করতে গেলে হিতে বিপরীত হবে। স্যার, আমরা এই নিউমোনিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো? সাধারণত বয়স্ক যারা রয়েছেন, বাচ্চা যারা রয়েছেন, তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয়। অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে, মেডিসিন নিতে হবে, তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে, তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা, কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়। প্রথমে যেটা করতে হবে, অ্যাজমা রোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে। হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ করা যাবে না, কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে, এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার, তৈলাক্ত খাবার, আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে। আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে। এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয়, যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসের বিভিন্ন কারণে। এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাকসবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন, তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। দৈনিক চেষ্টা করুন 3 থেকে 4 রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য, তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে। ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, চিয়া সিড, এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন। তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে, তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা এই সময়ের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এরপরে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। ম্যাগনেসিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী। যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন। এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তার জন্য প্রতিদিন আপনারা 1 মুঠ করে বাদাম রাখতে পারেন, 1 মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে, ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে। এরপরে আসি, সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে। অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে, ওই খাবারগুলো বর্জন করতে হবে। যেমন অনেকের ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা হলো
পুঁই শাক, সিম, মিষ্টি কুমড়া, বেগুন এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে। এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে। অনেকের হাঁসের মাংস, হাঁসের ডিম, চীনাবাদাম এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে, তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে। অনেকের ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে। ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে। আপনার কাছে এখন জানতে চাই যে সমস্ত বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে তাদের অভিভাবকদের আসলে কতটুকু সচেতন হওয়া উচিত, সেই বিষয়ে আপনার পরামর্শ কি? একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তাকে প্রথমেই আমরা বারবারই বলি যে তার ফার্স্ট টিকা কিন্তু কোলেস্ট্রম, যে বুকের দুধ উইথিন 1 আওয়ারের ভিতরে তাকে বুকের দুধ খাওয়াতে হবে, যেটা কোলেস্ট্রম বলা হয়। এটাকে ফার্স্ট টিকা হিসাবে নিউমোনিয়া এবং ডায়রিয়া প্রিভেনশন যে ফার্স্ট টিকা এইটাই কিন্তু, তাহলে তাকে জন্মের পরপরই বুকের দুধ খেতে দিতে হবে। 6 মাস পর্যন্ত তাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করতে হবে। তারপরে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, যে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরে পুষ্টি, যেটা হলো তার যাতে ম্যালনিউট্রিশনে না ভোগে তার জন্য তাকে যে পরিমাণ খাবারের দরকার, অর্থাৎ 6 মাস পর্যন্ত বুকের দুধ, 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি 1 বছর পর্যন্ত খাবার, 1 বছর পরে আগে খাবার পরে বুকের দুধ, 2 বছর পর্যন্ত তাকে বুকের দুধ খাওয়াতে হবে। তারপরে তাকে ইমিউনাইজেশন যে প্রোগ্রামগুলো আছে, সরকার প্রদত্ত যে টিকাগুলো আমাদের দেশে দেওয়া হয়, 8টা থেকে 9টা টিকা দেওয়া হয়, এই টিকাগুলো তাকে দিতে হবে। যে বাচ্চাগুলো 6 মাসের পরে প্রতি বছর যারা হাই রিস্ক বেবি বলা হয়, যেমন যাদের কোনো প্রকার অ্যাজমা জাতীয় প্রবলেম আছে, যাদের কিডনির প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, হার্ট ডিজিজ আছে, তাদেরকে প্রতি বছরের শুরুতে অর্থাৎ এই সিজনাল যে ফ্লু আসার আগে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিতে হবে। আর 2 বছরের পরে বাচ্চাকে নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে হবে। এইগুলো সাধারণত মেনটেন করতে হবে এবং টোটাল বাড়ির যে পরিবেশ এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ধুলাবালি বাসায়। আর আমাদের যে নগরকেন্দ্রিক জীবনে আগে বাড়ি বলতে বোঝাতো যে অনেক কিছু ঘর থাকবে, কিন্তু এখন নগরকেন্দ্রিক জীবনে আমরা যারা বসবাস করি একটা ফ্ল্যাটের ভিতরে দেখেন সবকিছু, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এত বিস্তারিতভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ল্যাপ্রোস্কোপি সেটা হচ্ছে যে এটা ওপেন সার্জারি মানে ক্লোজ সার্জারি। আমরা যেমন হচ্ছে নর্মালি যেটা করি অপারেশন করছি, পেট কেটে অপারেশন করছি, কিন্তু এটা হচ্ছে ক্লোজ সার্জারি এবং এটা আমরা করছি হচ্ছে যেটা যাই কাজ করছি আমি ডিরেক্টলি ভিজুয়ালাইজ না, ডিরেক্ট চোখে দেখছি না, কিন্তু এটা আমি দেখছি মনিটরের সাহায্যে। আমার সাথে মনিটর আছে, সেই মনিটর যে ক্যামেরা, সেই ক্যামেরা একটা পোর্শন আছে পেশেন্টের পেটের ভিতরে, মানে যেখানে আমি অপারেশন করি সেই সাইডে একটা ক্যামেরা থাকে, সেইখান থেকে আমি মনিটরে দেখি। তার মানে আমি যে কাজটা করি প্যাসিভলি উপর থেকে করতে থাকি, ডিরেক্টলি আমি জিনিসপত্র ধরতে পারি না। আমার হাতে যে যন্ত্র ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো হচ্ছে লং ইনস্ট্রুমেন্ট থাকে, সেই লং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি যে কাজটা করার সেটা করি, মেলে যন্ত্র দিয়ে আমি আসলে কাজ করি এবং কী করছি আমি দেখতে পাই মনিটরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভি সঙ্গে থাকুন।